আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানকে সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর। আরব নেতাদের জরুরি সম্মেলনে তেহরানের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ। যৌথ অভিযানে শীর্ষ নেতাদের মৃত্যুর পরও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালকের মন্তব্য, যুদ্ধের পুরো দায় চাপালেন ট্রাম্পের ওপর। শেষ মুহূর্তেও ঈদ যাত্রায় মানুষের চাপ, যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। বাস, ট্রেন, লঞ্চে কিছুটা স্বস্তির যাত্রা। পবিত্র ঈদ উল ফিতর কাল, জাতীয় ঈদগাহে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। রাষ্ট্রপতির সাথে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধ পরিস্থিতিতে আরব নেতাদের জরুরি সম্মেলন থেকে ইরানকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব। রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বাস পুরোপুরি ভেঙে দিয়েছে ইরান। ধৈর্যের সীমা রয়েছে সৌদি আরবের। প্রয়োজনে সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। ইরানের হামলারত অগ্নিকাণ্ডের শিকার মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ডার ফোর্ডকে নেওয়া হচ্ছে বন্দরে। বিষয়টি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সাময়িকভাবে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরে নেয়ার কথা রয়েছে রণতরীটিকে। এর আগে যুদ্ধ যানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 30 ঘন্টারও বেশি সময় ধরে জলে জাহাজের প্রধান লন্ড্রি এলাকায় লাগা আগুন। এতে সেনাদের প্রায় 100 জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বড় ধরনের হামলা হয়েছে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস লাফানে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। আগুনে পড়েছে স্থাপনাটি। বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট রাস লাফান। সৌদি রাজধানী রিয়াদের দুটি তেল পরিশোধনাগারে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় আইআরজিসি। এতে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরটিতে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের হাফশান গ্যাস ফ্যাসিলিটিতে হামলার জেরে কার্যক্রম বন্ধ করা হয়। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা। সম্প্রতি এমন এক হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। ছড়িয়ে পড়া গুচ্ছবোমা আঘাত হানে তেল আভিভের বিভিন্ন এলাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় রামাত গান এলাকায়। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে মিসাইল ছোড়া হলেও প্রতিহত করা যায়নি ক্লাস্টার হামলা। এ ধরনের মিসাইল পরিণত হয়েছে ইসরায়েলের নতুন মাথা ব্যথায়। আমরা ক্ষয়ক্ষতি কমাতে যতটা সম্ভব উঁচুতে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করি। আমাদের প্রতিরক্ষার বিভিন্ন স্তর রয়েছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা দুর্বল করে দিচ্ছি। প্রতিটি ক্লাস্টার মিসাইলে থাকে প্রায় 24টি সাবমিউনিশন। যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। অভিযানের কারণে সামরিক সক্ষমতা কমে এলেও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি নেতৃত্ব, এমন মন্তব্য শীর্ষ মার্কিন গোয়েন্দা তুলসী গ্যাবার্ডের। সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে ইরানের অভিযানের দায় এড়িয়ে তা পুরোপুরি মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপিয়েছেন তিনি। দাবি করেছেন, তেহরান ওয়াশিংটনের জন্য হুমকি ছিল কিনা তার তথ্য গোয়েন্দা সংস্থা দিলেও সেটি নির্ধারণের দায়িত্ব প্রেসিডেন্টের। বুধবার মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির বার্ষিক শুনানিতে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। কয়েক ঘণ্টাব্যাপী চলা শুনানিতে আইন প্রণেতাদের কাছে বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা তুলে ধরেন তিনি। প্রসঙ্গ ওঠে ইরানে চলমান যুক্তরাষ্ট্রের অভিযানের। ওয়াশিংটনের জন্য ইরান আসন্ন পারমাণবিক কোনো হুমকি বহন করছিল কিনা এমন প্রশ্নের প্রত্যুত্তরে অনেকটা ঘুরিয়ে জবাব দেন শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। ইরানের হুমকি সম্পর্কে মূল্যায়ন দিলেও তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রেসিডেন্ট বলে দাবি করেন তিনি। কোনটি আসন্ন হুমকি, কোনটি নয় তা নির্ধারণ করা গোয়েন্দা সংস্থার দায়িত্ব না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। এটা নির্ধারণ করার ক্ষমতা কেবল তারই আছে এবং তিনি সেই সিদ্ধান্তই নিয়েছেন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হামলার পরও অক্ষত রয়েছে ইরানের শাসন ব্যবস্থা বলে দাবি করেন তুলসী গ্যাবার্ড। হামলায় তেহরানের সামরিক সক্ষমতা কমলেও তা একেবারে নিশ্চিহ্ন হয়নি বলে মত তার। গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে ইরানের শাসন ব্যবস্থা এখনো অক্ষত, কিন্তু নেতৃত্ব ও সামরিক সক্ষমতার উপর হামলার কারণে দেশটি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। প্রচলিত সামরিক সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে। ইরানের কৌশলগত অবস্থান উল্লেখযোগ্যভাবে অবমিত হয়েছে। অতি সম্প্রতি ইরানের অভিযানের জেরে পদত্যাগ করেন মার্কিন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার জন্য তেহরান আসন্ন কোনো হুমকি বহন করছিল না বলে দাবি করেন তিনি। শেষ মুহূর্তের ঈদ যাত্রার খবর জানাবেন। এখানে আছেন, তারা টিকিট কাটার সুযোগ পেয়েছেন। আজও অনেকেই টিকিট কেটে তারপরে রেলে যাত্রা করছেন। অর্থাৎ এইসব যাত্রী, আমি যেমনটি বলছিলাম, একটি বাড়তি যাত্রা, কারণ এটি শিডিউলের মধ্যেই ছিল না। আজ যদি ঈদ হয়ে যেত, যে কারণে
ট্রেনের এই শিডিউলটি করা হয় না, যে কারণে গতকাল রাতে এইসব যাত্রী অনেকেই হয়তো যাওয়ার কথাই ছিল না। যখন দেখেছেন ট্রেনের বেশ ফাঁকাই যাবে ট্রেনগুলো এবং নির্ধারিত সময় যেহেতু ছেড়ে যাচ্ছে, স্বস্তির যাত্রা হওয়ার কথা ছিল, যে কারণে সেই সব যাত্রী এখানে এসেছেন এবং তারা যাচ্ছেন। এবং স্বস্তির কথা আমি যেমনটি বলছিলাম, এর আগের ঘন্টাতেও নির্ধারিত সময় ট্রেন ছেড়ে যাচ্ছে, প্ল্যাটফর্ম একেবারেই ফাঁকা। এমনকি অন্যান্য সাধারণ দিনে, রেগুলার দিনে যেরকম মানুষজন এই যাত্রীরা এই প্ল্যাটফর্মে অবস্থান করেন তার চেয়েও ফাঁকা। অর্থাৎ এটি যে ঈদের যাত্রা, সেটি একমাত্র যারা যাচ্ছেন তারাই বলতে পারছেন। পরিস্থিতি দেখে, চিত্র দেখে সেটি ঈদ যাত্রা বলার সুযোগ নেই, যে কারণে এটিকে স্বস্তির যাত্রায় তারা বলছেন। এবং একই সঙ্গে যাত্রীরা নানান অভিযোগ করে থাকেন। নানান সময় তারা বলেন যে ট্রেন নির্ধারিত সময়ে না যাওয়া কিংবা বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ঘটা, সেটি কতিপয় বাস মালিকদেরকে সুবিধা দেওয়ার জন্য কিনা, সেই প্রশ্নগুলো তারা করেন, সেটি খতিয়ে দেখার আহ্বানও তারা করে থাকেন। এবং একই সঙ্গে এইসব মানুষ প্রিয়জনের কাছে যাচ্ছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এই নগরে খুব বেশি আনন্দের সুযোগ পাওয়া যায় না, খুব বেশি আনন্দের সুযোগ নেই বলেই তারা দিন শেষে ঘরে ফেরার জন্য তাগাদা পেয়ে থাকেন কিংবা ঘরে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকেন। সেসব মানুষই ঘরে ফিরছেন, যদিও নানান বিচ্ছিন্ন দুর্ঘটনার কথা আমরা শুনি। এবং এবার যেহেতু বেশ কয়েকদিন আগে থেকেই, ঈদের আগে থেকেই ছুটির শুরু হয়েছে, সেই ছুটির কারণে আমরা দেখছিলাম সড়কে খুব বেশি চাপ পড়বে না এমনটি যদিও বলা হয়েছে, কিন্তু গতকাল একেবারে 17-18 ঘন্টা লেগে গেছে বিশেষ করে উত্তরাঞ্চলের যাত্রীদের। এবং তারপর গেল গতকাল দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সারা দেশ হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানানো হয় 1447 সালের পবিত্র মাহে রমজান মাস পূর্ণ 30 দিনে হচ্ছে। বাংলাদেশের সকল জেলা উপজেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা সংস্থা স্পার্সো হতে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। এবার 40,000 মুসল্লির সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জানামাজ আর মোবাইল ফোন ছাড়া কোনো ব্যাগ বা দাহ্য বস্তু বহন করা যাবে না ঈদ জামাতে। 35,000 পুরুষ, 3,500 নারীর একসঙ্গে ঈদের নামাজের আয়োজন এবার জাতীয় ঈদগাহে। প্রস্তুতি সব শেষ, চলছে শেষ মুহূর্তের নজরদারি। ঈদগাহ ময়দানের ভেতর, বাহির ও আশপাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। মনিটর করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। আছে ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড, ড্রোন সার্ভিলেন্স সহ সকল নিরাপত্তা ব্যবস্থা। বহু বছর পর এবার জাতীয় ঈদগাহে নামাজ আদায়